নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Vival Body Wash এবং Berger Easy Clean Fresh. Special partner Cucina Small Appliances এবং Olive Allen. স্বাধীনতা বইয়ের পাতায়, স্বাধীনতা মনে। তাই তো মেয়ে একলা আজও লুকিয়ে ঘরের কোণে। যেদিন আমার সব দিদিরা চিনবে নিজের শক্তি, লড়াই করে দেখবে খুঁজে কোথায় পাবো মুক্তি। যেদিন তারা শিক্ষা পাবে, ভুলবে অধীনতা, জোর গলায় বলবো সেদিন পেলাম স্বাধীনতা। আজ এমনই চারজন দিদির এগিয়ে চলার গল্প শুনবো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। প্রথমে আছি অপর্ণা সমাদ্দার। নমস্কার দিদি, আমি এসেছি নিউ আলিপুর থেকে। আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করি। তো সেই জার্নি আর তার সাথে আমার জীবনের কিছু জার্নি তোমার কাছে গল্প করতে এসেছি আজকে। শুনতে পারবেন। এরপর আছে রমা মণ্ডল। নমস্কার দিদি, আমি এসেছি বেহালা থেকে। রান্নার কাজ করে কিভাবে নিজের জীবনকে সুন্দর করে তুলেছি সেই গল্পই করতে এসেছি। শুনুন। শঙ্করী ভৌমিক। নমস্কার দিদি, আমি এসেছি পূর্ব মেদিনীপুর থেকে। একটা ছোট্ট গ্রাম থেকে আমি জীবনের প্রতিকূলতা পেরিয়ে কীভাবে আমার স্বামীর পাশে এসে দাঁড়িয়েছি সেই গল্প আমি আপনার কাছে শোনাব। এরপর আছেন আলপনা সরকার। নমস্কার দিদি, আমি মালদা থেকে আসছি। আমি কসমেটিক্সের বিজনেস করে কিভাবে স্বামী এবং সংসারের পাশে দাঁড়িয়েছি তারই গল্প আজকে তোমাকে শোনাব। আচ্ছা, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি মেভা জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে কথা বলবো অপর্ণার সাথে। হ্যাঁ দিদি বলুন। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস হ্যাঁ, কতদিন হয়ে গেল? এটা মোটামুটি 8-9 বছর হয়ে গেল। শুরু হলো কিভাবে? আমাদের 5 ভাই বোনের সংসার। বাবা প্রাইভেট ফার্মে ছিলেন, যেটা হয় মানে আমাদের না খুব তাড়াতাড়ি অল্প বয়সে বাবা বিয়ে দিয়ে দিয়েছিলেন। তো বিয়ের পরে আমি শ্বশুরবাড়ি মামার নিউ আলিপুর। তো সেখানে এসে আমি যা দেখলাম যে মানে আমার স্বামী সেইভাবে কিছু একটা করে না। সেটা আগে জানতে না? না, এটা আগে জানতাম না। তো তখন আমার মাথায় মানে এটা চলছে যে কি করব, কিভাবে চলবো। কারণ আজকে যদি আমার স্বামীর রোজগারই না করে তো আমাকে কে কে চালাবে আর কি। শ্বশুরের কাছ থেকে কতটা আমরা হেল্প নেব। তার মধ্যে আমার মেয়ে হয়ে গেল। মেয়ে হওয়ার পরে আমি দেখলাম যে না, এইভাবে তো চলতে পারে না, কিছু তো করতেই হবে। তো সেই সময় আমি চাকরির জন্য মানে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকি। তো তখন আমি একটা চাকরি পাই অ্যাজ আ বিউটি অ্যাডভাইজার হিসেবে। আর আমি বিউটি অ্যাডভাইজারের কিচ্ছু জানতাম না। স্বাভাবিক, আমি তো যেহেতু ঘরের বাইরে এরকম তো কোনোদিন করিনি, তো কিচ্ছু জানতাম না। বিউটি অ্যাডভাইজার বলতে দেখবেন কোনো শপিং মলে বা কিছু যেরকম কোম্পানি একটা কোনো কেউ থাকে তো সেই রকম। আচ্ছা, ধরুন বিভিন্ন কোম্পানি হয়, সেই কোম্পানিতে যে রিপ্রেজেন্ট করে ওকে, ওই রকম। তো এইভাবেই চলছিল দিদি। তো তার মাঝখানে যেটা হলো, একটা অ্যাক্সিডেন্ট হলো আমার। আচ্ছা, বাইক থেকে পড়ে গিয়ে মানে ব্লাড ক্লট হয়ে গেছিল। টানা 14-15 দিন যে আমি ভর্তি ছিলাম, আমি কিচ্ছু জানি না। ইনফ্যাক্ট সেই জায়গাটা টোটালি ডিলিট হয়ে গেছে আমার মেমোরি থেকে। তো তখন যখন বাড়ি আসি না, আমার খুব ডিপ্রেশনে চলে যাই যে কী করবো আমি, আমাকে তো কিছু করতে হবে। আমি যদি কিছু না করি আমার মেয়েকে তো আমি মানুষ করতে পারবো না, ওর জন্য আমাকে কিছু করতেই হবে। তো তখন আমার এক দাদা বললো যে তুই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত হ, দেখ তোর ভালো লাগবে। সেটাও তো কিছু জানতে না? না, ওটা তো কিচ্ছু জানতাম না। তবে হ্যাঁ, একটা নেশা ছিল আমার প্রচণ্ড। বই পড়তাম খুব, মানে বিভিন্ন জায়গার বই পড়তে। আচ্ছা, হ্যাঁ, তখন আমার ভীষণ ইন্টারেস্ট হলো এটা, কারণ আমি তো ভীষণ ভালোবাসি। আর মনে মনে এই আশাটা ছিল যে কোথাও ঘুরবো বা কিছু, সেটা আমার কোনোদিনই হয়নি। তো ফার্স্ট আমার হলো কাশ্মীর যাওয়া। হট করে কিভাবে শুরু করলে? আমার যে দাদার যে বিজনেসটা, ওর যে ক্লায়েন্ট যেগুলো হয়, তো ও সেই সময় আমাকে দিয়ে পাঠিয়ে দিল। দাদারই ব্যবসাটা ছিল? একদম, হ্যাঁ। ও, তো আমাকে দিয়ে পাঠিয়ে দিল। তো তার আগে আমি একটু নেটে সার্চ করে নিলাম প্রত্যেকটা জায়গার সম্পর্কে, না হলে তো আমি তাদেরকে বলতে পারবো না বা গাইড করতে পারবো না। তো আলটিমেট দেখলাম কাশ্মীর জায়গাটায় গিয়ে এত ভালো, এত সুন্দর স্বর্গ। মানে আমি ভীষণভাবে ওই প্রকৃতির প্রেমে পড়ে গেলাম বলা যায়। তো এইভাবে আমার কাশ্মীর থেকে কন্যাকুমারী টোটাল আমি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। দাদার ব্যবসাটাই এখনো দেখছো নাকি নিজের আলাদা করে শুরু করেছো? না, ও দাদার ব্যবসার সঙ্গেই আছি, আলাদা করে এখনো করিনি। ওকে। তো ইচ্ছে আছে নেক্সট আমি চাইছি যে একটু বিদেশে মানে একটা প্রোগ্রাম করব। আর আমার যে কাস্টমার না দিদি, আমি কাস্টমারদের কখনো ভাবি না যে ওর কাস্টমার, মানে আমার ঠিক মানে মনে হয় যে আমার ঘরের লোকেরা, কেউ দাদা দিদি বা জেঠু জেঠিমা এরকম।
কারণ তারা প্রচণ্ড, আমি মানে কি বলবো, ওদের থেকে মানে ভালোবাসা পাই, স্নেহ পাই। তো মূলত কাজটা কিরকম হয়, কি কি করতে হয়? ওখানে গিয়ে মোটামুটি একটা প্ল্যানিং চলে, আজকে ধরুন কোথায় সাইট সিনে যাব, তো সেই জায়গাটা সম্পর্কে একটু আগে থাকতে আমাকে জেনে নিতে হয়, না হলে তো মুশকিল, কি করে আমি এতগুলো লোক ঘোরাবো সেখানে। তো তাদেরকে নিয়ে টোটাল গাইড করে ঘুরিয়ে নেওয়া, প্রত্যেকটা জিনিস বোঝানো, ব্রেকফাস্টে কি হবে, ডিনার হবে কি, লাঞ্চ কি হবে, তো টোটালটা এটা আমার উপর ডিপেন্ড সবটা করে। দেখতে হয় তোমায়? একদম। আমি এরকম কতজন একসঙ্গে সঙ্গে যায় তোমার সাথে? মোটামুটি কাশ্মীর সিমলা হলে না 25-30-এর বেশি নিই না, একটা group থাকে প্রচণ্ড পুরো। হ্যাঁ চাপ হয়ে যায় ওটা। কিন্তু নর্মালি যদি ভাইজাগ বা দার্জিলিং এসব হয়, আমার 70 মোটামুটি ওই অবধি করতে পারি, তার বেশি হলে প্রচণ্ড আবার একটা হেডেকও থাকে। তো নর্মালি দিদি এই করে এখন বলা যেতে পারে একটা জায়গায় স্টেবল আছি। তো এরকম নিশ্চয়ই অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে তোমার? হ্যাঁ হ্যাঁ, যেমনি কাশ্মীর, সিমলা, তারপরে রাজস্থান আছে, গুজরাট আছে, ভাইজাগ আর দীঘাপুরি, এগুলো তো আছেই, মানে বিভিন্ন এই সমস্ত, গ্যাংটক, তারপর ডুয়ার্স। বছরে কবার বাইরে যাও? বছরে ম্যাক্সিমাম টাইম বেশিরভাগ বাইরেই থাকি, মাসে বলা যেতে পারে মাসে একটা করে ট্যুর আমার থাকেই। তাই না? হ্যাঁ। তো ধরো এতগুলো মানুষকে যখন নিয়ে যাও, এক একটা মানুষের এক এক রকম চিন্তা ভাবনা, চাহিদা, কত মানুষের কত রকমের ব্যাপার থাকে, সব হ্যান্ডেল করো কি করে? এটা তো হয় দিদি, যদি ধরুন আমার সঙ্গে যত লোকই যাক না কেন, প্রত্যেকে যে ভালো হবে তার তো ঠিক নেই, হাতের একদমই পাঁচটা তাই। আঙুল সমান হয় না। 2-3 দিনে যখন আমরা মানে একসঙ্গে ধরুন ট্রেনে চলছি, আমি তার মধ্যে বুঝে যাই কে কিরকম। যারা দেখি যে না একদমই অ্যাডজাস্ট করতে পারবে না, তাদেরকে সেই জায়গাগুলো আমি দেওয়ার চেষ্টা করি। আর যারা মনে করুন একটু মানে অ্যাডজাস্টেবল, তো ওদেরকে নিয়ে সমস্যা হয় না। অনেকেই না এরকম বলবে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, এই রুম ঠিক নয়, এই মানে গাড়ির সিট এইরকম, সে কিছু না কিছু একটা বার করবে। ওটা থাকেই, ওটা বলবেই। আমি যদি ভালোও দেওয়ার চেষ্টা করি, তারপরেও সেই কমপ্লেন থাকে। কিন্তু আলটিমেট কি হয়, মানে ঘোরার পরে যখন আমরা ফিরি না, তারা সব থেকে বেশি আগে করবে যে নেক্সট ট্যুর কবে করছো, বা ওদের যদি কোনো জায়গায় ইচ্ছে থাকে সেটা আমাকে বলবে যে এটা একটা প্রোগ্রাম করে দাও, আমাদেরকে নিয়ে চলো। তারাই সবার আগে বলে ওটা। আর সবাই চায় সবসময় নতুন জায়গায় যাও, নতুন একদম, যেখানে কেউ যায়নি। তো খুঁজে খুঁজে বার করতে হয় কিন্তু সেসব জায়গাগুলো কি হয় তো। কি আছে, আমার সেখানে থাকার জায়গা আদৌ আছে কিনা। এগুলো হয়। তো বেসিক্যালি প্রবলেম হয় না, কারণ আর যদি ধরুন এরকমও আছে আমার ক্লায়েন্ট যারা মানে নিজেদের একটা গ্রুপ থাকে, তারাই ডিসাইড করে যে এইরকম জায়গায় যাব, বা রুট ম্যাপটা তারা করে দিল যে আমাদেরকে একটু এইগুলোতে নিয়ে চলো, আর আমাদেরকে ছাড়া তারা যাবে না। এরকম বয়স্ক বেশ অনেকজন আছে, বা এমনি ফ্যামিলিও, যারা মানে আমাকে ছাড়া তো কোথাও যাবে না। আশা ভরসা হয়ে গেছে। হ্যাঁ, এত পছন্দ করে। আমি তাদেরকে সেইভাবে খেয়ালও করি, প্রচণ্ড খেয়াল করি। কোথা থেকে যদি সাইট সিন করে আসা হয়, রাতে আমি সবার রুমে যাই, প্রত্যেকের রুমে গিয়ে জিজ্ঞেস করে নিই যে মানে ঠিকঠাক সব আছে কিনা, কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা, সেটা আমায় বলুক, পার্সোনালি আমায় বলুক, সেটা আমি চেষ্টা করবো ঠিক করার। তো প্রবলেম হয় না কোনো কিছুতে, একটু টুকটাক তো থাকে। অপরটা তুমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলে ব্যবসা করো, তোমাকে বাইরে বাইরে অনেক ঘুরতে হয়, এবং বাইরে সব হোটেলে সাবান ভালো হয় না, তাই সব সময় ক্যারি করবে নিজের সঙ্গে ভিভেল বডি ওয়াশ, কারণ ভিভেল বডি ওয়াশ ত্বককে রাখে সুরক্ষিত এবং কোমল, তাই ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ না। খুব ভালো লাগলো পরিচয় অপর্ণা, ভালো থেকো। একদম দিদি, তোমার স্বপ্ন বিদেশ ট্যুর করা, সেটাও যেন খুব তাড়াতাড়ি হয়। অবশ্যই আপনি আশীর্বাদ করুন, সেটা যেন খুব তাড়াতাড়ি করতে পারি। নিশ্চয়ই। ওকে। সকলের জন্য কি খেলা আসছে দেখো। দেখো এই কুমড়োটা আছে এখানে, আর এখানে অনেক বেলুন আছে। এই কুমড়োর মধ্যে ঢুকে যেতে হবে, দিয়ে পা দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। 10টা বেলুন আছে, কে কত তাড়াতাড়ি ফাটাতে পারে। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস, সময় অনুযায়ী। প্রথমে খেলতে আসছে অপর। অপরটা স্টার্ট, গো। আরে উড়িও না, থামাও। অপর্ণা টাইম 33 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কোচিন স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। রমা, তুমি রান্নার কাজ করো, তুমি তো নিজেই এত ছোট, তুমি রান্নাটা শিখলে কবে? প্রথম কথা হচ্ছে আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়ে গিয়েছিল বাবা মার অমতে, তারপরে নিজের সংসারকে সামলাতে হয়েছে। তা সংসার আমরা কিছুদিন খুব ভালোই আমাদের সংসার কেটেছে। তা কিছুদিন পরে আমার একটা ছোট্ট বেবি হয়। বেবিটা একটু বড় হয়ে যাওয়ার পরে আমার স্বামী রোজগার করা একদম বন্ধ করে দিল।
কেন? যেই পরিবেশটাইও ছিল, আসলে পরিবেশটা ঠিক ছিল না, হয়তো কারোর পাল্লায় পড়ে অন্য পথে বা অন্য রাস্তায় চলে যেত। এমনও সময় গেছে যে নিজের রোজগার টাকাটুকু ওখানে দিয়ে চলে আসতো। এমন সময় গেছে আমরা নিজের ঘর ভাড়া বা সংসার চালানোর টাকাটুকুও দিয়ে আসতো। মানে ভুল পথে চলে গেছিল, ভুল পথে চলে গেছিল বন্ধুদের এতে পরিবেশটায়। তা আমি ওকে বোঝাতে থাকলাম যে এরকম করো না, কাজকর্ম করো। তা ও তো বুঝতোই না, যেহেতু পরিবেশটা ওখানকার ঠিক ছিল না। তারপরে পাড়া প্রতিবেশী আমার জানতে পারলো যে এরকম অবস্থা। তা ওনারা কি করলো, আমার বাবা মাকে খবর দিল যে তোমার মেয়ে এরকম কষ্টে আছে, তোমরা খোঁজ নাও। তারপরে আমার বাবা মা একদিন আমাকে ফোন করলো যে এরকম অবস্থা, তুই চলে আয়। আমি বলছি যেহেতু তোমাদের কথা না শুনে ওকে বিয়ে করেছি অনেক কম বয়সে, তা ওকে তো আমি না নিয়ে যাব না, আমি এই পরিবেশ থেকে ওকে বের করে একটা ভালো পরিবেশে নিয়ে যাব। তারপরে আমি কি করলাম, আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি আমার সঙ্গে যেতে চাও এই পরিবেশ ছেড়ে, নাকি এখানেই থাকতে চাও? ও যেহেতু মেয়েকে খুব ভালোবাসে, ছোট্ট একটা মেয়ে, ও আমাদের মুখ চেয়ে বললো না আমি তোমার সঙ্গেই যাব। তারপর স্বামীকে আর মেয়েকে নিয়ে মাদের এখানে চলে এলাম। কিছুদিন মাদের এখানে থাকার পরে তারপর দেখছি না, এক সংসারে তো থাকা সম্ভব না, দাদা আছে, দাদার বউ আছে, অসুবিধা হবেই। তারপরে আমার স্বামী তখনও বেরোজগার, কোনো রোজগার করতো না। তারপরে আশেপাশে লোককে বললাম তা আমাকে একটা কাজ দেখে দেবে, যেহেতু আমি পড়াশোনা খুব কম করেছি, অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। তা একজন বললো একটা রান্নার কাজ আছে, করবি? আমি ছোটবেলায় রান্না শিখেছি আমার মায়ের কাছে, তারপরে কিছু শিখেছি, বিয়ের পরে শাশুড়িকে দেখে দেখে আমি কিছুটা শিখেছি। তা ওখানে আমি রান্নার কাজটা ধরলাম, আমাকে 3000 টাকা মাইনে দিত। তা আমি দেখছি এই 3000 টাকাটা নিয়ে তো আমার তাও কিছু হবে না। তারপর আমি আরেকজনকে বললাম যে আমাকে তাহলে আরেকটা কোনো কাজ দেখে দাও। তা সে কি করলো যে একটা মেসের ছেলেদের রান্না আছে, যারা বাইরে থেকে পড়াশোনা করতে আসে তাদের একটা রান্না আছে। তা আমি বললাম ঠিক আছে নিয়ে চলো, 8 জন লোকের রান্না, 8টা ছেলে, তাদের রান্না আমি করতে করতে কিছু টাকা আমি জমালাম। আমার স্বামীকে আমি তখন বললাম যে তুমি এই টাকাটুকু নিয়ে একটা ছোট মাছের দোকান রাস্তার ধারে খোলো। তখন সে ওই টাকাটা নিয়ে একটা ছোট মাছের দোকান খুললো। খোলার পরে আমাদের খুব ভালোই চলছিল, মেয়েও বড় হলো, মেয়েকে স্কুলে দিলাম। তারপরে একজন আমাকে বলছে তুই তো দুটো রান্নার কাজ করিস, তা আমার তো জুয়েলারির ব্যবসা, তুই আমার সাথে কাজ কর। তা আমি বললাম তো আমি জুয়েলারি তো কিছুই জানি না, তা আমি করবো কি করে? বলছে আমি তোকে শিখিয়ে দেবো। ওনার কাছে আমি জুয়েলারি শিখলাম, শিখে ওখানেও আমি কাজ করছি। তো এখন মেয়েকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। আর আমার যেইটুকু ইনকাম, আমার বরের ইনকাম দিয়ে আমরা 2 কাঠা জমি কিনেছি, মেয়েকে ভালো শিক্ষা দিয়েছি, বর ভালো রাস্তায় এসেছে। আর এখন আমার ইচ্ছা আছে একটা হোম ডেলিভারি খোলা। বরকে ফিরিয়ে আনাটা কি সহজ ছিল রমা? না, একদম যেই পরিবেশটাও ছিল সেইটা সহজ ছিল না। তারপর প্রথম কথা তখন ওনার মা বাবা ছিল, তাদেরকেও তো ছেড়ে আসা যায় না, কিন্তু ওকে পাল্টানোর জন্য ওই পরিবেশটা তো ছেড়ে আসা দরকার ছিল। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি খুব সাপোর্ট করেছিল, তারা হয়তো আসতে পারেনি কিন্তু ছেলেকে বের করে দেওয়ার জন্য খুব সাপোর্ট করেছিল। স্বামী কি মাছের ব্যবসায়ী করছে এখন? হ্যাঁ, আবার আমি কি করলাম, আমার যে মেসের রান্নার টাকাটা দিয়ে ওকে আরেকটু কিছু দিলাম যে তুমি এই বিজনেসটাকে আরো বড় করো, কারণ মেয়ে তো বড় হচ্ছে, মেয়েরও তো ভবিষ্যৎ আছে, আমাদেরও আছে। ও কি করলো, সেই টাকাটা নিয়ে মাছের ব্যবসাটাকে আরো বাড়ালো। ও এখন তাই আমাকে বলে আমি তোমার কথা শুনে এখানে এসে খুবই ভালো করেছি। খুব ভালো রমা, পরিশ্রম করছো, এত ছোট তুমি, হ্যাঁ। তার মধ্যে তোমার এত দায়িত্ব এসে গেছে ঘাড়ে এবং সেটা ঠিকঠাক ভাবে পালন করেছো। আপনারা আশীর্বাদ করুন যেন আরো বড় হতে পারি। একদম জীবনে এগিয়েছো এবং তার সাথে স্বামীকেও ঠিক পথে নিয়ে এসছো। ভালো থেকো। থ্যাংক ইউ। স্টার্ট রমা। Roma time 20 seconds. শঙ্করী, আমার 7 জন ভাই বোন, জন্ম থেকে দেখছি বাবা তেমন সেরকম কিছু কাজ করতো না। অর্ধেক দিন মা না খেয়ে আমাদেরকে খাইয়েছে। তারপর যখন আমার দিদি একটু বড় হলো, দিদিকে 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিল। তো আমি যখন একটু বড় হলাম, মা বলতো যে পড়াশোনা করতে হবে না, বাড়িতেই থাকো, রান্না বান্না শিখো, এরকম। তো আমি চাইতাম যে আমি একটু পড়াশোনা করব। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন ভাবলাম যে আমাকে কিছু একটা করতে হবে, না হলে বাড়ির তো রোজগার নেই, আমাকে তো পড়াবে না। তো আমি কি করলাম, লোকের বাড়িতে যেয়ে বিড়ি বাঁধা শিখলাম, বিড়ি বেঁধে পড়াশোনা করছি। তারপর আমার 15 বছর বয়স হলো, আমাকে বাবা মা বললো বিয়ে দিয়ে দেবে। আমি বললাম না, আমি বিয়ে করবো না, আমি আপাতত মাধ্যমিকটা দেব। খুব ইচ্ছে আমি মাধ্যমিক দেব, উচ্চ মাধ্যমিকের স্বপ্ন, কিন্তু যেহেতু বিয়ে দেবে বলছে, মা বলছে না বিয়ে দিয়ে দেবো, কারণ এখানে এত অভাব আর তুমি পারবে না।
আমি বললাম না, যাদের বাড়িতে বিয়ে দেবো কথা বলে যে আমি আমাকে যেন মাধ্যমিকটা দিতে দেয়। তো যেখানে আমার বিয়ে হলো তারা রাজি হয়েছে তোমার? রাজি হলো। সবাই বললো যে আমাদের বাড়িতে তো তেমন মানে গ্রামে তো অত পড়াশোনার কেউই নেই, বৌমা যখন চাইছে মাধ্যমিকটা দিই। তারপর যখন মাধ্যমিক দিলাম, দেওয়ার পর ভালোভাবে পাসও করলাম, তো সবাই খুশি হলো। তারপরে হঠাৎ আমার যখন 4 মাসের প্রেগনেন্ট, তখন একদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা বসে আছি, হঠাৎ করে দিদি আমাদের দোতলা মাটির বাড়িটা ভেঙে পড়েছে। মানে হঠাৎ বাড়িটা ভেঙে পড়ে গেল? বাড়িটা কিছু প্রবলেম হচ্ছে, একটা এমনি দোতলা বাড়ি পুরোটা ভেঙে গেল? পুরোটা। তখন আমাদের মাথার উপরে আর ছাদ নেই, কোথায় যাব? আমাদের পাশের বাড়ি একজন জেঠু ছিল, তাদের বাড়িতে আমাকে আশ্রয় দিল, তারা আমাদেরকে খুব সাহায্য করেছে, খুব। তো তাদের বাড়িতে 15 দিন ছিলাম। আমার স্বামী যেইটুকু রোজগার করে, আমি ভাবলাম আমাকে কিছু করতে হবে। সুপারির বিজনেস ছিল, আমি 5-6 কেজি করে সুপারি আনতাম, কুচাতাম, কুচাতে কুচাতে দুজনে রোজগার করলাম। এখন দিদি আমি 5-6 কেজি থেকে 25-30 কেজি সুপারি কুচাই রোজ। আচ্ছা, এই যে সুপারি কুচানোর কাজটা খুব রিস্ক, হাত যখন তখন কেটে যেতে পারে। কোত্থেকে আনো সুপারি? আমাদের যে জেঠু বলছি ওদের মানে সুপারি বিজনেস, ওখান থেকে আমরা সুপারি এনে বাড়িতে কুচাই। কত কেজি আনো? প্রথম 5-6 কেজি করে কুচালাম, এখন 25-30 কেজি সুপারি কুচাই। ডেইলি 25 কিলো সুপারি কাটো? খুব স্পিডে কুচাতে হয়। কি করে পারো? এইটুকুটুকু তো সুপারি হয়। ওরা একটু ভিজিয়ে গ্যাস দিয়ে তো নরম হয় একটু। যাতাটা তো এইটুকুটুকু হয়। হ্যাঁ, এইভাবে করতে করতে আমার স্বামী যে রোজগার, আমি রোজগার করে একটা ছোট বাড়ি তৈরি করেছি দুজনে মিলে। তো দেখলাম যে এইটুকু কাজ করে আমার আর হবে না। তারপর একদিন একটা লোক এসে বলল, মানে আমাদের বাড়িতে তো আমি প্রথম মাধ্যমিক দিয়েছি, আর তো কেউ দেয়নি, তাহলে তুমি একটা কাজ করবে, তুমি কেবিল অপারেটরে টাকা কালেক্ট করার কাজ করবে। তা আমি বললাম কেন করবো না, আমি করব। আমাদের যে কেবিল অপারেটরে কাজ করি তার 600 পরিবার গ্রাহক আছে, কেবিল গ্রাহক, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেক্ট করতে যায়। 600 বাড়ি থেকে টাকা কালেক্ট করতে যাও? হ্যাঁ, বাবা, এও তো একটা বিশাল কাজ। ঘুরতে ঘুরতে সময় লেগে যাবে। সময় প্রচুর সময়, সকাল থেকে মানে সুপার উঠে পড়ে রান্না করে তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে, যেদিন মানে খুব তাড়া থাকে সেদিন শাশুড়ি রান্না করে। তো এসবের জন্য আমি শুধু শাশুড়িকেই বলবো, কারণ আমার মেয়েকে যদি না দেখতো আমি হয়তো মানে কিছুই করতে পারতাম না। আমার শাশুড়ি খুব সাপোর্টিং, আমাকে খুব সাপোর্ট করে। প্রত্যেকদিন সকালবেলা উঠে কাজ সেরে তারপরে কালেক্ট করতে যাই। যেখানে যাব বাবা কত অভিযোগ, এই দিদি তুমি টাকার জন্য এসছো, অনেক কমপ্লেন, কমপ্লেনের উপর কমপ্লেন, তুমি টাকার জন্য এসছো, 2-3 দিন কেবিল ছিল না, এ টাকা কে দেবে? কেউ বাড়িতে 2-3 বার গেছি, বলছি যে তোমাদের বাড়িতে কোথায় গেছে, না ওদের বাড়িতে নেই। একদিন হঠাৎ 3-4 বার ঘুরেছি, একবার গিয়েছি, বলছি কি তোমার বাবা কোথায়? তার মেয়েটা এত ছোট, বলছে তার বাবা বলে দিয়েছে ভিতর থেকে বলবি বাবা বাড়িতে নেই, এরকম করে। সে মেয়েটা তো ছোট, সে আমাকে সে বলছে বাবা বলছে বাবা বাড়িতে নেই। বাবা, কি লজ্জা। দিদি এরকম মানে কাজটা করতে একটু সময় লাগে। তো এভাবে আমি স্বামীর পাশে দাঁড়িয়ে, ইচ্ছে আছে আরো বড় কিছু করার। নিশ্চয়ই তুমি পরিশ্রম করছো, কষ্ট করছো, হ্যাঁ, নিশ্চয়ই তোমার খুব পরিশ্রম। ছোট থেকে যেভাবে কষ্ট পেয়ে মানুষ হচ্ছে, মানে এখনকার পরিস্থিতি, আমি আমাদের গ্রামে বলতে গেলে আমি সেরা মেয়ে দিদি। বাহ, গ্রামে সবাই সাপোর্ট করে খুব ভালো। প্রচুর, সবাই যেখানে দেখে আমাকে এক ডাকে আমাকে সবাই চেনে। খুব ভালো। ভালো থেকো শঙ্করী। হ্যাঁ, অনেক পরিশ্রম করে আজ এই জায়গায় এসে পৌঁছেছো, আর একটু কাজ করতে হবে জীবনে সব স্বপ্নগুলোকে সফল করার জন্য। আমার একটা ইচ্ছে আছে দিদি, বলো। আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই, এসো। আমি এই মঞ্চে আসতে পেরে খুব খুশি আছি। থ্যাঙ্কস টু জি বাংলা যে আমাকে এই জায়গাটা এনেছে। ভালো থেকো। এইভাবেই সব রকম কাজ করে জীবনে এগিয়ে যাও শঙ্করী। থ্যাংক ইউ। রমা কিন্তু ঝড়ের বেগে শেষ করেছে 20 সেকেন্ডে, তার আগে শেষ করতে হবে। যাও, স্টার্ট, গো। তাড়াতাড়ি ফাটাও। রমার টাইম ছিল 20 সেকেন্ড। শঙ্করী খেলাটা শেষ করেছে। শঙ্করী টাইম 19 সেকেন্ড।
তাহলে সে গেল দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন। এবার আমরা আসছি বাঁকুড়ায় 8ই ডিসেম্বর কেন্দুয়াদিহি গার্লস হাই স্কুলে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। সবাই আসবেন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ ও বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কোচিন স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। আলপনাদি, কসমেটিক্সের ব্যবসা আপনার? হ্যাঁ, কবে শুরু করলেন এই ব্যবসা? এই ব্যবসা আমি প্রায় 2003 সালে শুরু করেছি। কিভাবে শুরু হলো? 3 বোন 1 ভাই ছিলাম। বাবার ছোট একটা কাপড়ের বিজনেস ছিল। তো মা ঠাকুমা মিলে কি বলছে, তো মাধ্যমিক পাস করার পরেই মেয়েকে বিয়ে দিয়ে দাও। মালদার এক অত্যন্ত গ্রামে আমার বিয়ে দিয়েছে, জমি জায়গা দেখে। আর আমার স্বামী সেলসম্যানের কাজ করতো। তো ওইখানে এসে আমি শহর থেকে মানিয়ে নিতে পারতাম না। অনেক গরু ছিল, মানে গৃহস্থ বাড়ির কাজ ওইসব করতে পারতাম না। তার জন্য শ্বশুরমশাই থেকে অনেক কথা শুনতে হয়েছে। তারপরে আমার ছেলে হয়, ছেলেকে মানুষ করতে হবে, কি করে কি করব। তখন আইডিয়া এলো যে বাবার কাপড়ের দোকান থেকে পয়সা তো নেই, ওখান থেকে সেই বালুরঘাট থেকে কাপড় নিয়ে এসে পাড়ায় পাড়ায় বিজনেস করতাম। ছেলেকে স্কুলে আমার বাড়ি থেকে 3 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হতো। গিয়ে ওখান থেকে নদী পার হয়ে ছেলেকে দিয়ে আসতাম, আবার নিয়ে আসতাম। কোথায় দিয়ে আসতে? স্কুলে। আচ্ছা, অনেকটা পথ। অনেকটা পথ দিয়ে আসতাম, নিয়ে আসতাম। তার সাথে সাথে কাপড়ের ব্যবসা? হ্যাঁ, তার সঙ্গে কাপড়ের ব্যবসা প্লাস তার সঙ্গে আমি মেশিনের টুকটাক সেলাই জানতাম করে। ওইখান থেকে ধরেন যে কিছু পয়সা জমিয়েছি আমি। তারপরে বাবার বাড়ি থেকে কিছু গয়না দিয়ে এসলো, ওগুলো বিক্রি করে আমি একটা মার্কেটে দোকান কিনি। কিসের দোকান দিলে তখন? কসমেটিক্সের দোকান দিলাম এই কারণে যে কম পয়সা কোথায় পাবো অত। মাল নিয়ে এসে ফার্নিচারও ছিল না দিদি দোকানে। আমার স্বামীর এক বন্ধু ছিল, ওর দোকানতে ছোটোখাটো একটা ফার্নিচার ধার হিসাবে নিয়ে সেইটা থেকেই আমি বিজনেস শুরু করি। চালু করলে? হ্যাঁ, খেলনা, মালা, চুড়ি, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক, মানে যা হয় কসমেটিক। এগুলো আনতে কোত্থেকে? প্রথম 2-1 বছর মানে আমি মালদাতেই নিতাম, তারপরে কলকাতা থেকে নিয়ে যেতাম। এত দূর আসতে নেওয়া? হ্যাঁ, এত দূরে আসতে হয়, কি করব। ওখান থেকে চয়েস হয় না মাল, ভালো মালটা পাও না? না, ভালো মালটা পাই না। আস্তে আস্তে বিজনেস বড় হচ্ছে। ওইখান থেকে আমি দিদি গাড়ি করেছি। তাই? হ্যাঁ, পাশে শ্বশুরবাড়িতে কিছু দেয়নি। শ্বশুরমশাই বলছিলেন আম বাগান আছে, একটাও আমি জীবিত থাকতে শুকনো আমের পাতাও দেবো না। তো আমার স্বপ্নই ছিল যে কিছু একটা আমি করে দেখাবো। বাড়ি করেছি দোতলা পাশেই। ছেলেকে মানুষ করেছি। ছেলে এখন বর্তমান মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। বাহ। বড় ছেলে, ছোট ছেলে বিএ সেকেন্ড ইয়ার। দোকানে যখন প্রথম দিন বসেছিলে সেদিন কিভাবে সামলালে এত কাস্টমার আসা, এত হিসেব রাখা, কোনটা বেরোচ্ছে কোনটা ঢুকছে? তারপর কসমেটিক্সের ব্যাপারে জানা দরকার, বোঝা দরকার যে কোনটা কি ব্যাপার, কোনটা লাগালে কার কোন রংটা স্যুট করবে, এগুলো তো জানা দরকার। হ্যাঁ, এগুলো জানা দরকার, জেনে নিয়েছি। নতুন খোলার পরে কিছু জানতাম না, তারপরে ওখান থেকে শিখেছি। আর শাড়ির ব্যবসাটা? শাড়ির ব্যবসা আগে করতাম, ওইটা করতে করতে পাড়ায় পাড়ায় কত আর ঘুরে করব, বন্ধ করে দিলে? বন্ধ করে দিলাম। মানে যখন মার্কেটে একটা পজিশন কিনতে পারলাম। তো তারাই কি এখন কসমেটিক্সের জন্য আসে তোমার কাছে? না, আমার পাড়া থেকে দোকানটা মার্কেটে তো বেশ 6-7 কিলোমিটার দূরে দিদি। আচ্ছা। খুব কষ্ট করে আমি সাইকেল চালানোর জন্য গ্রামে প্রচুর কথা শুনতে হয়েছে। শ্বশুরের সঙ্গে দ্বন্দ্ব, সাইকেল চালাতে দেয়নি। অন্ধকার রাস্তা দিয়ে এক হাতে ছাতা, এক হাতে সাইকেল নিয়ে আমি রাত্রি 10টা-11টায় সাইকেল করে দোকান থেকে ফিরি। এটা কোন জায়গা? সেটা মালদাতেই মঙ্গলবাড়ি এক মার্কেট। আচ্ছা, কিন্তু সেখানে তো অন্যান্য কসমেটিক্সেরও দোকান আছে। হ্যাঁ, আছে। তোমার দোকানে কেন ঢুকবে? আমি লেডিস, তো লেডিসের জন্য। বাকিরা সব জেন্টস? হ্যাঁ, জেন্টস, বাকিরা সব। প্রথম আমি দোকানে মার্কেটে লেডিস দোকানদার ছিলাম। তো যেই দোকানে একটাও টেবিল চেয়ার কিচ্ছু ছিল না, ফার্নিচার ছিল না, তুমি সব তৈরি করেছো? হ্যাঁ, আস্তে আস্তে সবকিছু দোকানের ফার্নিচার একটু একটু করে। কতদিন হয়ে গেল এই দোকান করেছি? 16 বছর। খুব ভালো। তাহলে এখন তোমার একটু টেনশন এখন কমেছে? একটু টেনশন কমেছে, কিন্তু খাটনিটা আছে। হ্যাঁ, খাটনি কাজটা করতে হচ্ছে। বাড়ির সংসারে কাজকর্ম সবই করতে হয়। তাই তো। স্বামী কি করে? স্বামী সেলসম্যানে কাজ করতেন, ওইটা রিটায়ারমেন্ট হয়ে গেছেন, এখন আমার সঙ্গেই দোকানে বসেন। দুজনে মিলে এখন সামলায়। দুজনে মিলেই করি। খুব ভালো। ভালো থেকো অল্পনা। থ্যাংক ইউ। 16 বছর ধরে প্রচুর পরিশ্রম করে আজ তুমি সাকসেসফুল বিজনেসম্যান। স্টার্ট। আস্তে আস্তে পড়ে যাবেন তো। আস্তে পড়ে যাবেন।
শেষ করেছে 26 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শঙ্করী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে রমা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে আলপনা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে অপর্ণা 5 পয়েন্টস। শঙ্করী পছন্দ রাইস কুকার, রমার পছন্দ ওপেন বক্স র্যাক, আলপনার পছন্দ থার্মোফ্লাস্ক, অপর্ণার পছন্দ বেতের চেয়ারের সেট। এই রাউন্ডে হাই স্কোরার শঙ্করী। শঙ্করী গিফট আছে এখানে এসো। ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার শঙ্করী। সকলের জন্য ভদ্রের চয়েস লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়া আজকের আমাদের স্পেশাল গেস্ট রশ্মিতা। পাগল আমার মন জেগে ওঠে। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, যেই অক্ষরে সে আটকাবে সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে। রমা, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, 5 পয়েন্টস। আমি হারিয়ে যাব, সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটা গান হয়ে জায়গা দিয়ে প্রশ্ন। আরো দূরে চলো যাই, ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে চলো দ্বিতীয় গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। একজনে ছবি আঁকে এক মনে ওই অমন, আরেকজনে বসে বসে রং মাখে ওই অমন, একজনে ছবি আঁকে এক মনে ওই অমন, আরেকজনে বসে বসে রং মাখে ওই আবার, সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। গানের কোন কথার সাথে দোলের সম্পর্ক আছে? বলো রমা। রঙের। 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। অনেকগুলো বাদ্যযন্ত্রের ছবি, এমন একটা গান গাইতে হবে যার মধ্যে যে কোনো একটা বাদ্যযন্ত্রের নাম আছে। বলো আলপনা দি। ভালো করিয়া বাজান গো দোতরা, সুন্দরী কমলা নাচে। একদম 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। একটা বাদ্যযন্ত্রের গান গেয়ে দাও। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী, কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় গোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি, সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে থাকছে জড়িয়ে, সাজনা লাগে না
প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। ও কি ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আসেন কানো হারাম জাদা মায় তুই জলে না যাইও। ও কি ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আসেন কানো হারাম জাদা মায় তুই জলে না যাইও। ও মায় তুই জলে না যাইও, মায় তুই জলে না যাইও, মায় তুই জলে না যাইও, মায় তুই জলে না যাইও। ও কি ও গানের কথা অনুযায়ী কানু কোন গাছের ডালে বসে আছে? বলো শঙ্করী। কদম গাছে। 5 পয়েন্ট। আসেন কানো হারাম জাদা মায় তুই জলে। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোওভেন বোল সেট। বলছি তোমার দিব্যে গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝে বিষম খেলে। বলছি তোমার দিব্যে গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝে বিষম খেলে। পড়ে গেছি ইশকেতে, আছি বড় রিস্কেতে, খালি দিলে মিস করে যাই একটু যদি মিশতো সে। ভুল করে তাকালে চেনা চোখে বাতালে, দূরে দূরে থেকেও আমি থাকছি কাছে খুব। আসো না কেন বাসো না, ভালো লাগে না যে আমার। ও ক্ষতি কি বলো করেছি, বলো তোমাকে দু একবার। বলছি তোমার দিব্যে গেলে গানের কথা অনুযায়ী ছেলেটি কেমন? বলো শঙ্করী। শান্ত। গেলে পড়ে গেছি ইশকেতে, 5 পয়েন্ট। বড় রিস্কেতে, খালি দিলে মিস করে যাই। সঙ্গে মাইক্রোওভেন বোল সেট। আসো না কেন বাসো না, ভালো লাগে না যে আমার। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট গীতশ্রী অভিনয় করবে। তোমাদের বুঝতে হবে ও কি অভিনয় করে দেখাচ্ছে। বাজার রাউন্ড, পারলে 5 পয়েন্ট, না পারলে প্রশ্নটা পাস হয়ে যাবে বাকি 3 জনের কাছে। প্রথম টপিক, কোন খাবার দেখাচ্ছে দেখো। বলো রমা। পেঁয়াজি। 5 পয়েন্ট। দ্বিতীয় টপিক, ছোটবেলাকার ছড়া। বলো রমা। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। 5 পয়েন্ট। এবার থার্ড টপিক, কি দেখাচ্ছে দেখো।
রমা চাঁদমালা। 5 পয়েন্টস। এবার ফোর্থ টপিক, কি দেখাচ্ছে দেখো। বলো শঙ্করী। কানামাছি। 5 পয়েন্টস। 5 নম্বর টপিক, কি দেখাচ্ছে দেখো। বলো শঙ্করী। ডিম সেদ্ধ। একদম 5 পয়েন্ট। 5টা টপিক শেষ, এই রাউন্ডে খেলা শেষ। চিত্রশ্রীজের একটা চড়ে হাত। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রমা, 15 পয়েন্টস। এসে রমার জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে শঙ্করী, 10 পয়েন্টস। রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার শঙ্করী। দর্শকদের প্রতিভাবে থাকবে ভিভেল বডি ওয়াশ কোয়েশ্চেন অফ দ্য ডে। সঠিক উত্তর দিতে টাইপ করুন ভিভেল স্পেস দিয়ে আপনার উত্তর, পাঠিয়ে দিন 57575 নম্বরে। লাকি উইনার পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। মুসুর, পালক, হরিণ, 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাবে। এবার বলো শঙ্করী। সুপারি। বোঝাও। মুসুরের সু, পালকের পা, হরিণের রয় হস্যইকার। এটা তোমার পড়া তো উচিতই ছিল, এটা নিয়েই তোমার কাজ। 20 পয়েন্ট। সঙ্গে জুসার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। বাঁদিকে একটা শব্দ আছে জন, ডান দিকে অনেকগুলো শব্দ আছে, ডান দিক থেকে 3খানা শব্দ খুঁজে বার করো যেটা জনর পরে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো শঙ্করী। জনপদ, জনপ্রিয়, জনসেবা। 20 পয়েন্টস। সঙ্গে ডিনার সেট। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। সমস্যায় অবিচল, মাথা এমন যার, শীতকালে পড়লে খুব কেঁপে যায় হাড়। এবার বলো অপর্ণা। ঠান্ডা। সমস্যায় যখন আমরা পড়ি তখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হয়, তাই জন্য ঠান্ডা। আর শীতকালে যখন ঠান্ডা পড়ে হাড় কাঁপানো ঠান্ডা বলি আমরা, তাই জন্য ঠান্ডা। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্যান্ডউইচ মেকার। পাশাপাশি ক্লু, দিদিরা পিছিয়ে নেই আজ, উপার্জন নানান কাজ। ওপর নিচে ক্লু।
বেচা কেনা দোকান, ব্যবসার যে স্থান। এবার বলো অপর্ণা। রোজগার আর বাজার। 20 পয়েন্টস। সঙ্গে স্যান্ডউইচ মেকার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি। এবার বলো আলপনা। আলুর পরোটা। আলপনা বলছে আলুর পরোটা। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। 30 পয়েন্টস। সঙ্গে কিচেন চিমনি। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ। দেখবো কার স্কোর সব থেকে বেশি। আজকে দিদি নাম্বার 1 শঙ্করী ভৌমিক। 80 পয়েন্টস। শঙ্করের জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্ট কোকোল্যান্ড ডায়মন্ডের তরফ থেকে এই সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম। আমি পরপর বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কামরাঙা, কড়িখাট, করমচা, কদবেল, কড়িবর্গা। কড়ি বর্গা, কামডাঙ্গা, করমচা, কামরাঙা, কড়িখাট, করমচা, কদবেল, কড়িবর্গা। তো উত্তরটা তো কড়িবর্গা, কদবেল, করমচা, কড়িকাঠ, কামরাঙা। রাধে 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 ও রাধে রাধে তোমার মেমেন্টো। এটা অপর্ণার। এটা আলপনার। উইনারের ট্রফি শঙ্করীর। দিদি নাম্বার 1-এর ব্যাচ। দিদি নাম্বার 1-এর স্যাশ। ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। মি আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মি আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই। নমস্কার। এরপরে দেখবেন আলো ছায়া।